পরিষেবা ছাড়া এক মিনিটও তারা চলতে পারে না, কিন্তু সেখানেই দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষরা, এই মুহূর্তে আমরা রয়েছি ইটাহার এলাকায়, এখানকার সাধারণ মানুষেরা পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত। অর্থাৎ রূপাহারে আমরা এই মুহূর্তে রয়েছি এবং রূপাহারের সাধারণ মানুষরা পানীয় জল থেকে বঞ্চিত, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত এবং একাধিক পরিষেবা থেকে বঞ্চিত। অর্থাৎ ভোট আসে, ভোট যায়, একাধিক প্রতিশ্রুতি মেলে, কিন্তু তাদের এই প্রতিশ্রুতি কখনো যেন পূরণ হয় না। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সদস্যরা রয়েছে এই মুহূর্তে, তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং সাধারণ মানুষ রয়েছে, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, সাধারণ মানুষেরা রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তাদের এই এলাকায়, সেই সমস্যাগুলির সমাধান কিভাবে হবে এবং সেই বিষয়ে কিন্তু আমরা তুলে ধরবো। প্রথমে সাধারণ মানুষের কাছে যাবো, তাদের থেকে কথা বলবো। দাদা, এই এলাকায় কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের? কোনো সমস্যা নেই আপনাদের এখানে? বলো, পানীয় জলের সমস্যা নেই আপনাদের? আমরা এই এলাকার লোক নাই তো, আমার বাড়ি বাজার করতে আসে। একেবারে আমরা আমাদের শাসক দলে যারা সদস্যরা তারা এই মুহূর্তে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে রয়েছে দাদা, ভোট আসে, ভোট যায়, একাধিক প্রতিশ্রুতি মেলে, কিন্তু সাধারণ মানুষের সমস্যা তো সমাধান হয় না। দেখুন, প্রথমেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ট্রাইব টিভির সবাইকে, যারা এখানে এসেছেন, আপনাদের সকলকে আমরা হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কেননা আপনারা আজ রূপাহারে আমাদের এই মাটিতে এসেছেন সাধারণ মানুষ তথা আমাদের কথা শোনার জন্য বা আমাদের কণ্ঠস্বর তুলে ধরার জন্য। এই জন্য প্রথমেই আগে আপনাদের ধন্যবাদ জানাই। তারপরে যে কথাটা বললেন যে ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি থাকে। এবার দেখুন, এইটা আপনাদের এই কথাটা বলবো মিথ্যা তা না, এইটা কিন্তু বিজেপি বন্ধুদের জন্য একদম 100% সত্যি। কেননা বিজেপি একটা শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়ারই রাজনৈতিক দল, এনারা শুধু প্রতিশ্রুতি দেয়। এটা কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস কর্মী বলে আমাদের কথা না, তাদেরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি একসময় বলেছেন যে আমরা, এটা তো জুমলা ছিল, তাদের ভোটের সময় প্রতিশ্রুতি ছিল যে তারা 15 লক্ষ টাকা করে দেবে, তারা 2 লক্ষ চাকরি দেবে, বছরে 2 কোটি চাকরি দেবে, তারা এরপরে কালো টাকা বিদেশ থেকে নিয়ে আসবে, তারা আচ্ছে দিন দেবে, তারা কোনো বেকারত্ব রাখবে না, বিভিন্ন রকম প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়েছিল। কিন্তু ভোটের পরে আমরা কখনোই তার কোনো রকমই বিন্দুমাত্র তার বিসর্গ আমরা যখন পাইনি, তখন আপনাদেরই মধ্যে থেকে কোনো মিডিয়া বন্ধুরা যখন অমিত শাহজিকে বলেছিলেন, তিনি কিন্তু বললেন এটা জুমলা। অতএব এই পার্টিটাই কিন্তু একটা জুমলা বিষয়ের উপরে দাঁড়িয়েছিল। এবার সেই জায়গায় আরো অন্যান্য সদস্যরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। তাদের কি মনে হচ্ছে, নির্বাচন তো আসছে সামনে, আর কিছুদিন পরে নির্বাচন, সেক্ষেত্রে আবারও কি প্রতিশ্রুতি মিলবে নাকি সেই প্রতিশ্রুতিগুলো সমাধানও হবে? দেখুন, আমাদের এই রূপাহার বীরগই অঞ্চলের অন্তর্গত, তো বীরগই অঞ্চলটা দীর্ঘদিন থেকে বিগত 10 বছর থেকে বিজেপির পরিচালিত, বিজেপি এখানে ক্ষমতায় রয়েছে। আমাদের এটা কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত, রায়গঞ্জ ব্লক হলেও এটা কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত বীরগই অঞ্চল। এটাও 10 বছর থেকে 10 বছরের বেশি দীর্ঘদিন থেকে এখানটায় বিরোধী দলের বর্তমানে বিধায়ক বিজেপি বিধায়ক, তিনি তৃণমূলে এসেছিলেন, তারপরে আবার বিজেপিতে চলে গেছেন। তার আগে কংগ্রেসের বিধায়ক ছিলেন এখানটায়। আমাদের এমপি বিগত 10 বছর দুবারের টার্মে বিজেপির এমপি। সেই দিক থেকে দেখতে গেলে ওনারা যে নির্বাচনের আগে প্রতিশ্রুতিগুলি দেয়, আমাদের এই এলাকায় ভোট চাইতে এসে সাধারণ লোককে তারা যে প্রতিশ্রুতি দেয়, তার 1% প্রতিশ্রুতি তারা কোনোদিন পালন করেনি। একেবারে প্রতিশ্রুতি কি পালন হয়েছে? প্রতিশ্রুতি সমাধান হয়েছে? আমাদের বীরগইবাসী, আমাদের যে আমরা যেখানে বসবাস করছি, সমস্ত পরিকল্পনা যে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার চলছে, সমস্ত পরিষেবাগুলোই কিন্তু আজকে বীরগইবাসী কিন্তু পাচ্ছে। আজকে লক্ষ্মী ভাণ্ডার থেকে, কৃষক বন্ধু থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন থেকে শুরু করে এবং যুবশ্রী, কন্যাশ্রী এবং সমস্ত প্রকল্পগুলোই কিন্তু বীরগইবাসী আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের মাধ্যমে পাচ্ছি। একেবারে আসবো, তৃণমূল সরকারের পরিচালনায় বিভিন্ন প্রকল্পগুলি পাওয়া যাচ্ছে, অথচ বিজেপির এখানে বিধায়ক রয়েছেন, তিনি কোনো প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না, এমনটা অভিযোগ হচ্ছে। পূরণ তো হচ্ছে, আর একটু উপরে উঠান, পূরণ তো হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না। কীরকম? এই যে বিজেপি সরকার, তৃণমূল সরকার হোক, সরকার আমার দরকার নাই, সরকার হলো যেন কাজ হয়। এই যে 500 একর জমি এখানে জলস্থ হয়ে আছে, আগে ছিল মাটি দেখা যেত, কয়েক বছর ধরে মাটি দেখা যায় না, ধান নিখোঁজ হয়ে যাচ্ছে, এখন হচ্ছে মাখমের চাষ, তারা কৃষকরা কি করে বাঁচবে? এইটার সমাধান করতে হবে। আমরা বলবো, আমাদের চ্যানেলকে বলবো, সাধারণ মানুষের কণ্ঠ আমরা তুলে ধরছি। সাধারণ মানুষ কি বলছে? ভোট আসে, ভোট যায়, শুধু প্রতিশ্রুতি মেলে কোনো কাজ হয় না, সেটা যে কোনো
কোনো সরকার হতে পারে, সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরছে। প্রধানমন্ত্রী বলছে হুয়া করেগা হিয়া করেগা, আর মুখ্যমন্ত্রী বলছে দিচ্ছি দিচ্ছি, কোনোটাই ঠিক নাই। দেশে দেশে লাগাই দিচ্ছে গন্ডগোল, ওটার সমাধান হচ্ছে না। অন্যায় কারো বিরুদ্ধে কোনো সরকার যাচ্ছে না, ও বলছে ঠিক আছে, ও বলছে ঠিক আছে, এইটা দেশ করলে চলবে? একেবারে সাধারণ মানুষের হ্যাঁ। সমস্যা হচ্ছে না। কোনো পার্টির দরকার নেই, সব পার্টি এক মিলে কাজ করতে হবে। ও বলছে ও করুক, ও বলছে ও করুক, কোনো কেউ করছে না, তাহলে কিভাবে চলবে পৃথিবী? চলে? আজকে আমি মারলাম ওকে, ও মারলো ওকে, সারা দুনিয়া কাইকে চাল, কই মেটামেটি হচ্ছে? হ্যাঁ, ওইটাই আমি বলতে চাচ্ছি, যেন এই 500 একর জমি ওইটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কৃষকরা কি করে চাষ করবে? ওইটার আগে ব্যবস্থা করবে। আর ওইটা এখনো কেনাল হবার কথা ছিল, ওইটা ড্রেন হবার কথা ছিল, ওইটা এখনো হয় নাই। এই যে হাট ভাঙে দিচ্ছে, হাট এমএ করছে, তাহলে ব্যবসায়ীরা কি করে এটা সমাধান করে? বর্ষা দিনে তিরপাল আজকে বাতাসে উড়ায় দেয়, কালকে ছিঁড়ে যায়, প্রতিদিনও খিলতে থাকবে। ওইটাই আমি বলতে যাচ্ছি সরকারকে, বুঝলেন? সঠিক কথা, একেবারে সাধারণ মানুষের কণ্ঠ আমরা তুলে ধরলাম, সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরলাম। তারা বলছে এই এলাকায়, এই বাজারের মধ্যে আমরা রয়েছি, এখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য কোনো রকম চাল কিংবা ঘরের ব্যবস্থা করা হয়নি, যেখানে তারা ছোট্ট একটি দোকান দিয়ে তাদের রোজি রোজগার করতে পারবে। শুধু ভোট আসে, ভোট চাইতে প্রত্যেকে আসে, কিন্তু সমাধান করতে কেউ আসে না। সাধারণ মানুষের সমস্যা তুলে ধরলাম, সে কথাই আমরা শাসক দলের কাছে জানতে চাইবো। দাদা, সাধারণ মানুষ দেখতে পারলেন, তাদের কি মতামত সেগুলো কিন্তু তুলে ধরলেও সেক্ষেত্রে প্রশাসন কি করছে? দেখুন, প্রথমেই বলি, রূপাহারের এই হাটটা আমাদের দীর্ঘ পুরনো দিনের একটা হাট, একটা ঐতিহ্যবাহী হাট। এই হাটে যারা এখানে দোকানপাট করেন, তা আমরা প্রত্যেকেই তাদের পাশে আছি। কিন্তু কিভাবে পাশে আছে? বর্তমানে এই জায়গাটা কিন্তু তাদের যে আন্দোলন, তাদের যে চাহিদা, সেই চাহিদাটার কিন্তু কণ্ঠস্বর আমরাই, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরাই কিন্তু তাদের কণ্ঠস্বর হয়ে প্রতিরোধ করবার চেষ্টা করেছি। কেননা এই জায়গাটা, আজকে এই হাটের জায়গাটা অ্যাকোয়ার করেছে সেন্ট্রাল সরকার, এটা এনএইচ এই জায়গাটা অ্যাকোয়ার করেছে। এটা আগে আমাদের ভেস্টল্যান্ড হিসাবে ছিল, পরে রাস্তা বড় করার ক্ষেত্রে এনএইচে সেই জায়গাটা দখল করলো। তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এই হাটটাকে অন্য জায়গায় স্থানান্তরিত করে দেওয়ার ব্যবস্থা করব। কতদিন আগে? এটা এনএইচের বড় বড় কর্তৃপক্ষরা এখানে এসে এটা বলে গেছে। রাস্তা শুরুর সময় আমরা আন্দোলন করেছিলাম, এই হাটের দোকানদারের তাদেরকে সঙ্গে নিই, তারা এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের সেন্ট্রাল থেকে টিম এসেছিল, এনএইচের আরও বড় বড় অনেক কর্মকর্তারা এসেছিলেন, তাদের হয়তো প্রত্যেকের নাম বলা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিয়ে গেল, তাদের প্রতিশ্রুতিটাই কিন্তু শুধু থাকলো। তারা কিন্তু কোনো রকম প্রতিশ্রুতি তো দিয়েছে এনএইচ, কিন্তু প্রতিশ্রুতি যাতে পূরণ হয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি করছে? তৃণমূল কংগ্রেস হাটের ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা, ডেলি হাট হয় না, সপ্তাহে একদিন হাট হয় এবং ডেলি বাজার হয়। এই ব্যবসায়ীদের নিয়ে রাস্তা অবরোধ, বিভিন্ন ধরনের আন্দোলন আমরা করেছি এর আগে। যেমন রাস্তা অবরোধ, বিডিওর কাছে ফল হয়েছে সেই আন্দোলন? ফল হয়েছে, ওনারা অস্থায়ীভাবে এখানে বসবার অনুমতি দিয়েছে। এই জায়গাটা যেহেতু এনএইচের আন্ডারে আছে, তবুও দোকানপাট ভাঙার পরে ওনারা বলেছিল প্রথমে এখানে কিছু বসতে দেবে না, করতে দেবে না, কিন্তু পাকা কংক্রিটের ঘর কিংবা মানে স্থায়ী ঘর করতে দেবে না। পরে আমাদের সাথে আলোচনার প্রেক্ষিতে অস্থায়ীভাবে ডেলি এখানে বাজার বসবে, বাজার করছে দোকানদাররা এবং উঠে চলে যাচ্ছে। এইভাবে আপাতত চলছে। এখন আমরা তাকিয়ে আছি, কিন্তু বিষয়টা হলো কতদিন চলবে এইভাবে? কতদিন চলে? বর্ষা তো চলে এলো, এখন বর্ষাতে কিভাবে তারা দোকান দেবে? সেটাই আমি বলছি। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এই হাটের পরিবর্তে অন্যত্র এই হাটটাকে সরিয়ে নিয়ে যাবে। সেটা আমরা আগামীতে আমাদের ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে, ব্লক প্রশাসনের মাধ্যমে আমরা এনএইচ ডিপার্টমেন্টের সাথে আলোচনায় যাব আমরা, যাতে অতি দ্রুত এই হাটটা পার্শ্ববর্তী কোনো এলাকায় সরকারি জায়গায় বসবার ব্যবস্থা করে দেওয়া হয়। একেবারে আমরা তো হাটে রয়েছি, হাট প্রসঙ্গে কথা বললাম, কিন্তু আরো বিভিন্ন প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ক্ষেত্রে সাধারণ মানুষ অসুস্থ হলে তারা কোথায় যাবে চিকিৎসা করতে? তাদের রায়গঞ্জ যেতে হচ্ছে, শিলিগুড়ি যেতে হচ্ছে, মালদা যেতে হচ্ছে, অথচ এখানে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ধীরে ধীরে পঙ্গু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা যাতে আরো উন্নত হয়, কি করছেন আপনি? স্বাস্থ্য ব্যবস্থা এখানটায় হেলথ সেন্টার রয়েছে, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রায়গঞ্জের বুকে একটি মেডিকেল কলেজ স্থাপন করেছে, যেটা আমাদের ধারণার বাইরে ছিল। এই সরকার আসার পরে অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে, তার মধ্যে আমাদের জেলার, আমাদের রায়গঞ্জে মেডিকেল কলেজ হয়েছে। তো স্বাস্থ্যের দিক থেকে আমরা পরিষেবা, এখান থেকে আমাদের রায়গঞ্জ খুব কাছেই, আমাদের যোগাযোগ ব্যবস্থাও ভালো, রাস্তাঘাটও ভালো। আমরা অতি দ্রুত যে কেউ রুগী যদি আমাদের কোনো সময় মানে
আক্রান্ত হয় আমরা অতি দ্রুত আমরা সুপার স্পেশালিটি হসপিটাল প্লাস মেডিকেল কলেজে আমরা নিয়ে যেতে পারি এবং ভালো পরিষেবা দিয়ে তাকে সুস্থ করে আমরা নিয়ে আসতে পারি। স্বাস্থ্যের দিক থেকে আমাদের রূপাহার বঞ্চিত নয়, এটা আমি বলবো। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি বলবেন? দেখুন, যে কথা আমার পূর্ববর্তী বক্তা বন্ধু বললেন, আমরা কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে যদি এটা কেউ বলে থাকে তাহলে আমি বলবো এটা একটা ভুল ইনফরমেশন। কেননা আমাদের এখান থেকে আমাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটাল 3 থেকে 4 কিলোমিটার এবং রাস্তাও খুব ভালো। আমাদের এখানে মানুষ কখনো বিনা চিকিৎসায় বা এটা বাম আমলে হতো। এখন রায়গঞ্জের বুকে একটা গর্ভ মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা 10 তলা বিল্ডিং, যেখানে নিয়মিত ডাক্তার বসে। আমরা প্রত্যেক সময় সেখানে ডাক্তার, মেডিকেল, মেডিসিন আমরা কিন্তু পাই, যে কারণে স্বাস্থ্যের দিক দিয়ে আমাদের সেইভাবে অভাবটা যেটা ছিল আমাদের সেটা কিন্তু অনেকটাই ঘুচিয়ে গেছে। কিন্তু তার মানে এই না যে আরও ভালো করা যাবে না, সে আরও ভালো করার একটা চেষ্টা বা প্রচেষ্টা ধরেন চলবেই বা চলছেই, তার জন্য সরকার চেষ্টা চালিয়েও যাচ্ছে। কিন্তু আগের তুলনায় আমরা স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ভালো জায়গায় রয়েছি, এটুকু আপনাদের আমরা বলতে পারি। আপনি বললেন স্বাস্থ্যের দিক থেকে ভালো জায়গায় আছে, সেই ভালো জায়গাকে আরও ভালো করা যাবে কি? হ্যাঁ, না, সে তো অবশ্যই। দেখেন, ভালো যখনই আমরা করব তখন কিন্তু প্রত্যাশাটা বৃদ্ধি হবেই। আজকে আমার এই পশ্চিমবাংলার জননেত্রী, বাংলার মা, বাংলার মুখ্যমন্ত্রী 74টা প্রকল্প দিয়েছে, মানুষের পাশে আসে বলেই কিন্তু তার প্রতি মানুষের চাহিদাটা বেশি এবং তার প্রতি আমাদের আরও পাওয়ার আশা। তো তদ্রূপ আমাদের মেডিকেল স্বাস্থ্যক্ষেত্রেও আমরা অবশ্যই এই জেলাবাসী এবং রায়গঞ্জবাসী আমরা মুখিয়ে আছি যে না, আমাদের এখানে স্বাস্থ্যক্ষেত্রে আরও অনেক বেশি উন্নয়ন হবে। একেবারে উন্নয়নের কথা আমরা বলছি, সেক্ষেত্রে বিধায়কের কথা না বললেই নয়। বিধায়ককে সাধারণ মানুষ কতটা চেনেন, কতটা জানেন, জানবো। এখানকার বিধায়কের নাম কি? এখানে কে বিধায়ক আছে জানেন? বিধায়কের নাম জানেন? জানি না আমি। ভোট দিয়েছিলেন? আমি এখানকার না, বেলুলের। এখানকার বিধায়কের নাম জানেন? সোমেন রায়। ওনাকে দেখেছেন? দেখছি, মানে আসে আপনাদের সমস্যা আসে খাটমলের মতো হয়েছি আমরা, বুঝতে পারলা? ভোট আসে, দেখে চলে যায়, বাস, তারপরে আসে না। তারপরে আর আসে না। না। তারপরে কলকাতায় ঘুরে হ্যাঁ, সব ঘুরে বেড়ায়। কি সমস্যা হচ্ছে? সমস্যা কি, রায়গঞ্জে যে পরিস্থিতি, মেডিকেল দেখতেছি, রায়গঞ্জে যাচ্ছি পকেট মারা হয়ে যাচ্ছে, ডাকাতি, ছিনতাই, ছিনতাই, কিন্তু ওখানে গরু ছালের ডাক্তার সব মানুষের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না, যেখানে সেখানে ফেলে রাখছে, যেখানে সেখানে নোংরা আবর্জনা সব কিছু। একেবারে আর যেগুলো স্বাস্থ্যসাথী কার্ডে যে ব্যবস্থা আছে সেগুলো কি পাচ্ছেন? না না না, বেকার বেকার, একদম বেকার। দেখতে পাচ্ছেন, আমরা এখানে কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে, তারা বিধায়কের নামই জানে না। অর্থাৎ বিধায়ক এই জায়গায় কি আসে সে বিষয়ে কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে। বিধায়কের নাম জানে না। এবং হাসপাতালের কথা আপনারা বললেন, সাধারণ মানুষের আমরা বক্তব্য নিলাম, ওনারা বলছে হাসপাতালে পরিষেবা সঠিক নেই, হাসপাতালে চারিদিকে নোংরা আবর্জনা, হাসপাতালে যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য দেখেন, বাম আমলে যখন 2011 সালে যখন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার হয়েছিল, আমরা স্বাস্থ্য ব্যবস্থাটা, স্বাস্থ্য কেন্দ্র কি, গ্রামে গ্রামে মায়েদের জন্য যে পরিষেবাটা, যে আশাকর্মী থেকে শুরু করে এই ফ্রি অ্যাম্বুলেন্সের যাতায়াতের ব্যবস্থাটায়, এই জিনিসটা কিন্তু চালুই ছিল না। আজকে মমতা ব্যানার্জি সরকার আসার পরে এই সমস্ত আমরা পরিষেবাগুলো পাচ্ছি। আজকে রায়গঞ্জে যে সুপার স্পেশালিটি হাসপাতাল, আগে হাসপাতাল ছিল হয়তো 1 তলা থেকে 2 তলা, এখন কিন্তু আমরা 10 তলা পেয়েছি। এবার পরিকাঠামোর দিক থেকে যথেষ্ট উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। এবং বর্তমান যিনি বিধায়ক আছেন, রায়গঞ্জের যিনি বিধায়ক, আমাদের এই বিধানসভার বিধায়ক নয়, রায়গঞ্জের কথা না, আমি এই বিধানসভার কথা বলছি। উনি বর্তমান ওই সুপার স্পেশালিটি হাসপাতালের চেয়ারম্যান আছেন। তাতে মোটামুটি এখন যথেষ্ট পরিকাঠামোর দিক থেকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে উনি কিন্তু নজরদারি রাখছেন, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু আমরা এখন যা দেখছি যে স্বাস্থ্য পরিষেবায়, যে বললাম যে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আজকের মানুষের মধ্যে রোগ বিরোগের সংখ্যাটা বাড়ছে, সেক্ষেত্রে পরিষেবার আকাঙ্ক্ষাটা যে আরও ভালো পরিষেবা পাই, সেটা কিন্তু থাকছে বা থাকবে আগামী দিনে। আরও যাতে হাসপাতাল খোলা হয়, সেক্ষেত্রে কি আপনারা দেখছেন? না, সেটা তো অবশ্যই আমাদের একটা ইচ্ছা থাকবেই। দেখেন, নিজের এলাকার উন্নয়ন সবাই চাবে, প্রত্যেকেই চাবে। আমরা সুপার স্পেশালিটি পেয়েছি, তার স্বাস্থ্য ব্যবস্থা এবং তার সেখানে ডাক্তার বা প্রয়োজনীয় ওষুধপত্র যেন আরও বেশি থাকে, এই আবেদন বা এই আশা তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে থাকবেই। এবং আমরা চাবো, যিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অবশ্যই এই দাবিগুলো উনি আমাদের রাখবেন। আমরা আবেদন করেছি এবং উত্তরোত্তর দিন দিন আমরা দেখতে পাচ্ছি মেডিকেলের স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু আলাদা রকম একটা উন্নয়ন আমরা নজর পড়ছে। কেননা এই হসপিটাল যে অবস্থায় ছিল, যে মানুষরা আজকে অভিযোগ করছেন বা বলছেন, তারাই কিন্তু বলতে পারবেন যে হাসপাতালটা কোথায় কি অবস্থায় ছিল বা আজকে কোথায় কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবার একবারে একদিনে তো সব কিছু করা সম্ভব না, তার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে। আস্তে আস্তে যেভাবে উন্নয়নটা হচ্ছে, আমরা
একদমই আশাবাদী এবং আমাদের যথেষ্ট ভরসা এই সরকারের উপরে আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আছে যে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থা এই জেলায় একটা উন্নততর জায়গায় পৌঁছাবে। এ নিয়ে আমাদের মধ্যে কোনো রকম সংশয় নেই। একেবারে যেমনটা আমরা শুনলাম, আমাদের রাজ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওতায় তৃণমূল কংগ্রেস রয়েছে এবং এই এলাকায় বিজেপি বিধায়ক রয়েছে, অর্থাৎ দু শাসক দলই রয়েছে এখানে, একদিকে তৃণমূল একদিকে বিজেপি। কিন্তু সাধারণ মানুষের সমস্যাগুলি কি সমাধান হচ্ছে? অর্থাৎ আমরা যেটা কথা বললাম, এখানে জল জমে রয়েছে, চাষের জমিতে জল জমে রয়েছে, সেই জল যাতে দূর করা যায় বা সেই জল চাষের জমি থেকে যাতে বের করা যায় সেদিকে কোনো প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। অর্থাৎ বারবার সাধারণ মানুষ, সাধারণ কৃষকরা তারা সমস্যায় পড়ছে, জল সমস্যায় পড়ছে, অর্থাৎ তাদের চাষের জমি একেবারে জলমগ্ন হয়ে গেছে এবং তাতেই প্রচুর ক্ষতি হচ্ছে তাদের। সেই বিষয়টি কি নজরে রয়েছে? আমরা কথা বলবো। এখানে তো চাষের জমি রয়েছে প্রচুর, সেখানে জল জমে যায় বারবার, সেক্ষেত্রে কতটা অসুবিধা হয় আপনাদের? অনেক অসুবিধা হয়, সাধারণ মানুষের খুবই অসুবিধা। যারা 2-1 বিঘা জমি আছে মাঠে ঘাটে চাষ আবাদ করে, তারা করতে পারছে না, ওই মাখমা লাগার জন্য এই লাগার জন্য দিয়ে দিচ্ছে জমিগুলা। কি করবে, ধান হচ্ছে না, কাজে দিন মজুরি কাটতে। প্রশাসন কি কোনো রকম জল বের করার কোনো ব্যবস্থা করে নেই। অনেক মেম্বারকে বলা হয়েছে, প্রধানকে বলা হয়েছে, কি বলে তারা? কি বলে তারা বলছে যে করবো বলে আর করে না, আবার ভোট চাইতে চলে আসে। ভোটের সময় ঠিক চলে আসে, ভোটের সময় ওদের বলতে হবে না। ভোট তাদের মেন, এটা ব্যবসা। যে আমাদের ভোটে তাদের পাশে আমরা ব্যবসা লাভবান করতে পারবো। লাখ লাখ টাকা খরচা করে একটা মেম্বার প্রধান যাই হোক দাঁড়ায়, শুধু পয়সা তো কামাই করতেই হবে। যাদের ব্যবসায়ীদের আমি পরিষ্কার বলবো, 70 বছর বয়স আমার, রাজনীতি করতে করতে আমার হয়ে গেছে। এখন সব বাদ দিয়েছি, বামফ্রন্ট করেছি, কংগ্রেসও করেছি, তৃণমূলও সমর্থন করেছি, বিজেপিও সমর্থন করেছি। কোনো পার্টি আমার কাছে ভালো, কোনো পার্টি ভালো না। আজ আমি স্বাস্থ্য ব্যবস্থা যতটা বক্তব্য শুনলাম, একটা ট্যাবলেট ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। আমি কয়েকবার হাসপাতালে গিয়েছি, সেটাকে ট্যাবলেট আর সব লিখে দিচ্ছে। কি একটা হাসপাতালের মধ্যে আমি ওষুধ নেই, 12 বোতল ওষুধ নেই? এগুলো কোথায় যায়? এগুলো এটা কোন জায়গায় বিক্রি হয়? এগুলো তদন্ত করুক কমিশনার। আর কি কি সমস্যার সম্মুখীন হতে? জলের সমস্যা রয়েছে চাষের জমিতে, কেন আপনাদের কোনো সমস্যা নেই? না, এলাকা অন্য হলেও সেখানকার কোনো সমস্যা নেই আপনাদের? আমাদের রাস্তাঘাট, পানীয় জল সমস্যা কোনো নেই? কথা বলবো দাদা, কি সমস্যা রয়েছে এখানে? এখানে তো আমি বলবো ওই যে জল আমার বাড়ির পাশেই, যেটা দেখছি 500 একর জমি, একদম যেটাতে আমরা নিজে দৌড়ে বেড়াতাম, একদম পুকুর খুঁড়ে একদম পাহাড় উঁচু করে এমন জল এখন দিয়েছে, এখন ওই জায়গায় যাওয়া মানে মুশকিল, এমন জায়গায় দাঁড়ায় গেছে। ওখানে চাষাবাদ ওখানে কিভাবে করছেন, করতে পারছেন চাষাবাদ? না, ওখানটা চাষবাস তো কিছু হয় না, ওখানে তো সব খালি মাখম লাগাতে দিয়ে দিয়েছে। ওখানে যদি এক মানুষ যদি জল যদি থাকে, ওখানে কিসের চাষ হবে? কাজে মাখম লাগাতে। কিভাবে সংসার কিভাবে চলছে? যারা চাষিরা যারা চাষ করবে তারা কিভাবে সংসার চালাচ্ছে? তো দিন মজুরি কাম করে সংসার এদিকে ওদিকে করে চালায়, যেটা হয় সেটাই নিয়ে আসে। আমিও তো একটা গরিব মানুষ, আমি একটা হচ্ছে রাজমিস্ত্রি। আমিও মানুষের বাড়ি যাই কাজ করি, এই কাজ করে কি এখানে আমি আসলাম। যেমন আমাদের মোটামুটি যে কাতামারি সারাই অঞ্চলে কাতামারি গ্রামটা 140টা মতো ভোটার হবে। 140টা ভোটার শুধু প্রতিশ্রুতি দিয়ে আমাদের 140টা ভোট নিয়ে নেয়, কোনো কাজ কিচ্ছু হয় না। সাধারণত গ্রামের ভিতরে একটা রাস্তা, সবাই প্রতিশ্রুতি, ভোট যখন আসে হ্যাঁ আমাদেরকে ভোট করে দেবো। বিজেপি আগে ছিল আড়াই বছর, আর এইবার মোটামুটি 2.5 বছর এখন হয়নি, 5 বছর। 10 বছরের ক্ষমতায় বললে এখানে একটা বক্তব্য, 10 বছর বিজেপি থাকেনি, 2.5 বছর আর মোটামুটি 5 বছর। তাই 5 বছরে ওই রাস্তাটা আমাদের আজও পর্যন্ত হলো না। আমাদের কাদার ভিতরে আমাদের আসতে হয়। একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা একেবারে জনগণের কথা আপনাদের সামনে তুলে ধরছি, সাধারণ মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরছি। শুধু একটি সমস্যা নেই, সমস্যার একেবারে ভুরি ভুরি সমস্যা রয়েছে। পানীয় জল রয়েছে, চাষের জমিতে একাধিক জল জমে রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা পঙ্গু হয়ে রয়েছে এবং রাস্তা, পথবাতি, রাস্তা একেবারে সবেতেই কিন্তু সমস্যা। একেবারে আমরা শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো, একেবারে খুব কম সময় আছে আমাদের কাছে। এই যে এত সমস্যা কিভাবে সমাধান হবে? একদম সংক্ষেপে। ছোট ছোট রাস্তার কথা এখানকার স্থানীয় ব্যক্তিরা যারা বলছেন, গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন হলেই কিন্তু এখানে বিরোধী দল অর্থাৎ বিজেপি এখানে শাসন ব্যবস্থায় করে। এবার গ্রামের ছোট ছোট রাস্তাগুলো তাদের একটু ভাবনা চিন্তা করে দেখা উচিত আমরা মনে করি সাধারণ নাগরিক হিসাবে। এবং তার পাশাপাশি আমি বলবো, এটা গর্ব করে গোটা বীরভূমবাসী আমরা এটা গর্বের সঙ্গে বলতে পারি, বীরভূম অঞ্চলের যেটা অনেক বড় একটা অসুবিধা ছিল আমাদের, ধর্মডাঙ্গি ব্রিজ, যেটা আমাদের জেলা পরিষদ সদস্য এখানকার নবনীতা দাস মিত্র, যার
আসবেন সঞ্জয় মিত্র, জেলা তৃণমূলের সম্পাদক। আজকে ওনার নেতৃত্বে বীরভূম অঞ্চলে কোনো রাস্তা, বড় কোনো রাস্তা আমরা কিন্তু কাঁচা রাখি নাই, এটা আমরা গর্ব করে বলতে পারি। আমাদের কাছে এখন একেবারে সময় কম, কিন্তু যে বিষয়গুলো আমরা তুলে ধরলাম, এই এলাকার বিধায়ককেই সাধারণ মানুষ চেনে না, তার নাম জানে না, কারণ তিনি এলাকাতেই আসে না। তিনি ঘুরে বেড়ান কলকাতা, তিনি ঘুরে বেড়ান বিধানসভা, কিন্তু সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে সেই সমস্যার সমাধান করতে বিধায়ক এখানে আসছে না, এবং বিধায়ক তো আসছেই না, পাশাপাশি এই এলাকার শাসক দল যারা রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু একাধিক সমস্যা উঠছে। সাধারণ মানুষ কিন্তু সেই সমস্যাগুলো তুলে ধরছে, এবং যে বিষয়ে আমরা নজর রাখছি, সাধারণ মানুষের কণ্ঠ, অর্থাৎ সাধারণ মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরাই আমাদের সবচেয়ে বড় কাজ। এবং আজ সাধারণ মানুষের সমস্ত কথা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এরকমই বিভিন্ন খবর, বিভিন্ন আপডেটস, সাধারণ মানুষের একাধিক সমস্যা আপনাদের সামনে তুলে ধরতে আমরা আসবো আপনাদের সামনে। প্রতিদিন চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায় এবং সুস্থ থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি।